শুভ সকাল সবাইকে। আজকে এক বিশেষ মুহূর্তে আমরা সকলে উপস্থিত হয়েছি। আজ এই আলোচনা সভায় আমরা অতিথি রূপে পেয়েছি পিআরএমএস কলেজের এক্সটিআইসি এবং বর্তমান অধ্যাপক আইকিউএসি কোঅর্ডিনেটর অধ্যাপক শান্তিময় খান মহাশয়কে। ওনার উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানটিকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছে। তাই জেনিত গ্রুপের তরফ থেকে আমরা সকলেই ওনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। এছাড়াও আমাদের আরও একজন অতিথি যিনি আমাদের আসনটিকে আরও বেশি অলঙ্কৃত করেছেন, তিনি হলেন পিআরএমএস কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিপ্লব মণ্ডল মহাশয়। ওনাকেও জেনিত এডুকেশনের তরফ থেকে আমরা অনেক বেশি কৃতজ্ঞ এবং নমস্কার জানাই আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে আরও বেশি সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হলো হাউ টু ক্র্যাক প্রাইমারি কীভাবে প্রাইমারি এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে সেটা অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি কম্পিটিশন আরও বেড়ে গিয়েছে। তো কীভাবে সহজে প্রাইমারি ক্র্যাক করা যায় সেই সম্পর্কেই আমাদের অধ্যাপক মহাশয়গণ কিছু বলবেন। তো সবার প্রথমে শান্তিময় খান স্যার মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি যাদের দেখছি এখানে, প্রথমেই তোমাদের সকলকে আমার শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এই কারণেই যে বিগত 2 বছর যাবৎ কোভিডের কারণে অনেকেই একসাথে মিলিত হতে পারেনি। এই জায়গায় এসে তোমরা আগামী দিনে নিজের কর্মের সন্ধানে নিজেদেরকে তৈরি করবে। বর্তমান বিশ্বে সারা পৃথিবী জুড়ে যে প্রক্রিয়াটার ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি সেটাকে আমরা বলি বিশ্বায়নের প্রক্রিয়া, যেখানে সকলকে, শুধু ছাত্রছাত্রীরা নয়, চাকরি প্রার্থীরা নয়, প্রতিটি ক্ষেত্রেই প্রতিযোগিতাই সেখানে মূল কথা এবং দক্ষতা মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা, এটাকে আমরা এক কথায় বলি স্কিল ডেভেলপমেন্ট। ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে এবং এই শ্রেষ্ঠত্ব নিজেকে প্রমাণ করার জন্যে আমাদের দেশে বা সারা পৃথিবীতেই বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা আছে, যাকে আমরা পরীক্ষা বলি না, প্রসেস অফ এলিমিনেশন বলা, মানে ছাঁটাই পর্ব। এত বেশি প্রতিযোগী যেটাকে উত্তীর্ণর মান নির্ধারণ করে আমরা বলি না, বাদ দিতে হয়। যে কারণে এই বাদ দেওয়ার কারণে যে অনেক বেশি প্রার্থী, অনেক বেশি প্রতিযোগী, তার কিছু লোককে বাদ দিতে হবে। এই বাদ দেওয়ার কারণে পরীক্ষার মান, তার গুণগত পরিমাণগত এই মানটা অনেক হায়ার অ্যান্ড হায়ার হয়ে যাচ্ছে দিনের পর দিন। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে, এর কিছুদিন আগে পর্যন্ত আমরা যখন আমাদের কম বয়সে যখন আমরা চাকরির সন্ধান করি, কর্মের সন্ধান করি, ছেলেমেয়েরা পড়াশোনার সময় ঠিক করে নিত আমি কোন চাকরিটা, কোন কর্মে প্রবেশ করব। শিক্ষা চলাকালীনই আমরা স্কুলে পড়তাম ইউর এইম ইন লাইফ। এখন কিন্তু এটা নেই, এখন এটা নেই ছেলেদের কাছে, ছেলে মেয়েদের কাছে। এখন লেখাপড়ার পরে যে কোনো একটা চাকরি তার কাছে প্রয়োজন, শিক্ষকই হোক, করণিক হোক। যে কারণেই লক্ষ্য করবে একটি অতি সাধারণ চাকরি যা তার কাম্য নয়, আনডিজারেবল টু হিম, ইঞ্জিনিয়ার, সে প্রাইমারি পরীক্ষা দিচ্ছে, সে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছে, সে অন্য পরীক্ষা দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? কম্পিটিশনটা একটা আনইভেন কম্পিটিশন হচ্ছে, অসম কম্পিটিশন।
গ্রুপ ডির চাকরি যার পাওয়ার কথা সে পাচ্ছে না, পাচ্ছে একজন ইঞ্জিনিয়ার, একজন পোস্ট গ্রাজুয়েট পাস করা ছেলে মেয়ে অথবা মেয়ে। যার ফলে কম্পিটিশনের জায়গাটা অনেক বেশি অ্যাকিউট, অনেক বেশি জটিল, অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ছেলে মেয়েদের তৈরি করতে হবে নিজেদেরকে। যার ইজ নো এনি আদার অল্টারনেটিভ, এর কোনো শর্টকাট পথ নেই। গান্ধীজি কথাকে আমরা স্মরণ করি এই ব্যাপারে। মহাত্মা গান্ধী জাতির জনক তিনি বলতেন, এবং তা আমরা ঋষি অরবিন্দ কিংবা রামকৃষ্ণদেবের কথাতেও যদি স্মরণ করি, বলছে নিজের আত্মার বিকাশ ঘটাতে হবে, নিজেকে সাহস অবলম্বন করতে হবে। বিবেকানন্দর কথাও দেখেছ। অর্থাৎ নিজেকে তৈরি করতে হবে। এই তৈরি করার ক্ষেত্রে কতগুলো ধাপ আছে। এখানে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমি যা জানলাম যে আগামী দিনে যারা এখানে বসে আছে তারা সবাই প্রাথমিক শিক্ষার যে টেট পরীক্ষা হয়, টিচার্স এলিজিবিলিটি টেস্ট, এই টেস্টের জন্য সবাই তৈরি হচ্ছে। মনে রাখতে হবে আমাদের 1986-এর যে এডুকেশনাল পলিসি প্রথম রাজীব গান্ধীর আমলে যেটা তৈরি হয়, সেখানে বলা হয়েছিল ডিলিঙ্কিং জব ফ্রম সার্টিফিকেট। আমরা যখন, আমার বয়স এখন 63 বছর, আমি যখন চাকরির সন্ধান করি তখন টিচিং সার্ভিসগুলো ছিল মূলত সার্টিফিকেট নির্ভর। কার কত ভালো রেজাল্ট আছে সার্টিফিকেট দিকেই চাকরি হতো। এখন কিন্তু এটা নেই। ওই যে গ্লোবালাইজেশনের প্রসেস থেকেই গোটা প্রক্রিয়াটা একসাথে যুক্ত হয়েছে অনেক দিন ধরে, এটা 30 বছর ধরে হয়ে গেল। ডিলিঙ্কিং অফ জব ফ্রম সার্টিফিকেট মানেটা কি? সার্টিফিকেটটা আমার শুধুমাত্র চাকরির যোগ্যতা বসার একটা প্রাথমিক শর্ত হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ওটা দেখি আমার চাকরি হবে না। আমাকে আরেকবার প্রমাণ করতে হবে পরীক্ষা দিয়ে যে আমি শ্রেষ্ঠ, আই এম দ্য বেস্ট। এই ফিলোসফিটা নিজের মধ্যে তৈরি করতে হবে। আমার চারপাশে যা আছে, কতজন আছে, 100, 200, 500, 5 লাখ, 7 লাখ জানার দরকার নেই। সবসময় মনে রাখতে হবে আই এম দ্য বেস্ট। আমার 100% দেওয়ার চেষ্টা করতে হবে। এইটা জানার জন্য যে পরীক্ষার জন্য আমি তৈরি হব, কারণ আমাদের দেশের বিভিন্ন ধরনের, এটা সব ব্রিটিশ মডেল, কলোনিয়াল মডেল। এই পরীক্ষার সিস্টেমটা হচ্ছে এটা কলোনিয়াল মডেল, ওয়েস্টার্ন কলোনিয়াল মডেল। ব্রিটিশরা যে সিস্টেম চালু করে দিয়ে গেছে সেইটাই এখন আমাদের দেশে চালু আছে। কিছু রিফর্ম হচ্ছে, কিন্তু মেজর পোর্শন অফ তার স্ট্রাকচারাল দিকটা গোটাটাই ওয়েস্টার্ন কলোনিয়াল সিস্টেমটা রয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো রাতারাতি সবটা চেঞ্জ করে দিতে পারবো না, আর আমার হাতে ওটা নেই। আমাকে ওই সিস্টেমের ভিতর দিয়ে যেতে হবে। এখন সর্বভারতীয় অন্যান্য পরীক্ষাগুলোতে যে ধরনের পরীক্ষা হয় তার কিছু কমন আছে আর কিছু ডিফারেন্স আছে। একটা মূল প্রিপারেশন যদি তুমি নাও, তাহলে সব পরীক্ষায় কিছু কিছু আমি তার কমন ফিচার্স দেখতে পাবো। সেটা প্রযোজ্য টেটের ক্ষেত্রে। টেটের যদি পরীক্ষাটা দেখো, কারা কারা প্রথম হচ্ছে এলিজিবল, পরীক্ষা দিতে পারে। টিচার্স এলিজিবিলিটি টেট, প্রাইমারি টেট যেটা, কারণ টিচারদের আপার, হায়ার সেকেন্ডারি সবগুলো আলাদা আলাদা করা আছে, যেহেতু প্রাইমারি টেটের জন্য কারা কারা এলিজিবল এটা প্রথম জানতে হবে। আগে ছিল যারা শুধুমাত্র ডিএড তারা ছাড়া দিতে পারত না, তারও আগে ছিল ফ্রেশাররাও পেত। তারপরে মাঝখানে এলো শুধু ডিএড, এখন বলছে ডিএড বিএড যারা সবাই দিতে পারে পরীক্ষা। সেইভাবে নাম্বার করা আছে। আমাকে প্রথমেই সিলেবাসটা জানতে হবে। সেখানে দেখবে আমার সম্ভবত, মানে সো ফার মাই নলেজ গোজ, যে ইংলিশ থাকার কথা, জেনারেল ম্যাথামেটিক্স থাকবে, চাইল্ড সাইকোলজি থাকবে, এগুলো কমন। চাইল্ড সাইকোলজি মাস্ট। এই জায়গায়, কারণ যারা এই পরীক্ষাটা দিচ্ছে তারা বিএড থাকা মানেই যে কোনো স্ট্রিমের ডিসিপ্লিনের ছেলে এখানে চলে আসবে। সেখানে ম্যাথামেটিক্স আসবে, ইংলিশ আসবে, ইভেন যারা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ার,
তারা বিএড করছে, তারা আসতে পারবে। তার মানে কি, আমার আগেই বলেছি আমার কম্পিটিশনটা একটা আনইভিন কম্পিটিশন, অসম হয়ে যাচ্ছে। কারণ যে ছেলেটা হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স অনার্স পড়েছে, সে কিন্তু মেধার দিক থেকে তার হায়ার সেকেন্ডারি রেজাল্ট ভালো, তার মাধ্যমিকের রেজাল্ট ভালো, তাই সে ফিজিক্স অনার্স পেয়েছে ভালো কলেজে। যে কারণে তার রেজাল্ট খারাপ হওয়ার কারণে সে বিএড করে টেটে এসে ঢুকেছে। এই জন্যে বাংলার ছেলে থাকবে, সংস্কৃতের ছেলেও থাকবে, সব ছেলে থাকবে। আমাকে তার জায়গায় দাঁড়িয়ে নিজেকে তৈরি করতে হবে। এই তৈরি করার ক্ষেত্রে যে 5টা বিষয় সাবজেক্টে বলা আছে, সেই জায়গায় প্রতিটি বিষয় সম্পর্কে নিখুঁত পরিষ্কার ধারণা থাকতে হবে। যেমন জেনারেল ম্যাথামেটিক্স, অ্যারিথমেটিক, এইগুলো সম্পর্কে একেবারে নিখুঁত ধারণা থাকতে হবে। ভাষা ধারণা থাকলে কিন্তু তুমি উত্তর দিতে পারবে না, কারণ সেখানে মাল্টিপল চয়েস সম্ভবত থাকে। আমি জানি না ওদের আছে কিনা ওই নেগেটিভ মার্কিং। যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে আমাকে কষাসলি উত্তর দিতে হবে, কারণ 3টায় একটা বোধ হয় নেগেটিভ হয়। যদি নেগেটিভ থাকে তাহলে সেরকম, যদি না থাকে তাহলে আরেক রকম রণকৌশল হবে। কিন্তু সেটা আমার পরের কথা। রণকৌশলটা কী হবে? আমার প্রথম দিকে হবে যে বিষয়টা পড়ছি সেই বিষয়টা আমি যেন সেখানে আমার মাস্টারিটা আমি ফলাতে পারি। কতটা ম্যাথামেটিক্সে সবটা জানার দরকার, যতটা আমার পরীক্ষার লেভেল, যেটুকু আমার প্রয়োজন ততটুকু আমি জানব, একদম নিখুঁত। যেটা আমি জানি না দরকার হলে সেটা আমি ছেড়ে দেব। যেখানে আমি জানবো আমি 100 ভাগ ঠিক জানি। এটা গেল প্রথম ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে বেশিরভাগ আমাদের ছেলে মেয়েদের ভয় হচ্ছে গ্রামারে, কারণ আজ বিগত 40 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে যেটা তৈরি হয়ে আছে, অত্যন্ত উইক ছেলেমেয়েরা গ্রামারে, খুব সহজ সিম্পল গ্রামারে ভুল করে ছেলেমেয়েরা। এই জায়গাটা নিজেদেরকে তৈরি করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্টের কন্টেন্ট যেটা আছে, যে সাবজেক্টে সেই সাবজেক্টের কন্টেন্টে আমাকে তৈরি হতে হবে। সর্বোপরি যে জায়গাটা আছে সেটা হচ্ছে চাইল্ড সাইকোলজি। যেহেতু ডিএড বিএড, এই জায়গাটা কিন্তু নিখুঁত প্রশ্ন করতে হবে, কারণ টিচিংয়ে চাইল্ড সাইকোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। চাইল্ড সাইকোলজি যদি ভালো করে তৈরি করা না যায়, তার প্রশ্ন কিন্তু স্ট্রেট কাট প্রশ্ন পড়ে না পরীক্ষায়। তোমার যদি রিয়েলাইজেশনটা তৈরি না হয় স্টুডেন্ট সাইকোলজি সম্পর্কে, যা আমি বইয়ে পড়ছি সেই পড়াটা যদি আমি নিজের মধ্যে উপলব্ধি করতে না পারি, তাহলে কিন্তু চাইল্ড সাইকোলজির প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। অনেক ভালো ভালো জায়গা আছে চাইল্ড সাইকোলজিকে। এখন সিলেবাস অনেক বড়, আগের মতো ছোট সিলেবাস নেই, অনেক বড় সিলেবাস। অনেক জায়গা আছে, ভালো ভালো জায়গা। শুধু সোজাসুজি বইয়ে পড়লে বইয়ের কোশ্চেন দেবে না, অনেক ক্রিয়েটিভিটির কোশ্চেন পড়ে, অনেক প্রবলেম সলভিংয়ের কোশ্চেন দেয়, অনেক ইনফারেন্সের কোশ্চেন দেয়। দেখবে রিজন অ্যাসারশন, যেটাকে আমরা রিজন টেস্ট বলি, এই রিজনের কোশ্চেন হবে অন চাইল্ড সাইকোলজি। এইগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে বারবার করে মক টেস্ট দিতে হবে, বারবার করে মক টেস্ট দিতে হবে যে আমার অর্জিত জ্ঞান আমি কতটা করতে পারছি। পড়ছি ভুলে যাচ্ছি, কারণ আমাদের নলেজের নিয়মই হচ্ছে একবার পড়লে সেটা থাকে না আমাদের মেমোরিতে, বারবার অনুশীলন করতে হবে অনেকদিন। তারপরে যখন আমার সেটা ব্রেনে দাগ কেটে যাবে, তখন আমার ভুলতেও না ভাবার সময়ও লাগে। অর্থাৎ জ্ঞানটাকে আমাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, সেটাকে আমাকে হ্যাবিটে ফরমেশন করে দিতে হবে। যেমন আমরা হ্যাবিট ভুলি না, সাইকেল চালানোর সময় ব্রেকটা ভুলে যাই কি, রিফ্লেক্স অ্যাকশন হয়। ব্রেক কিন্তু জেনে শুনে কেউ করে না, লোকটা পড়া মাত্র তার ব্রেকটা পায়ে চলে যায়, হাতে চলে যায়। চোখে ধুলোবালি পড়লে আমাদের চোখের পাতা অটোমেটিক নেমে আসে, দিস ইজ কল্ড রিফ্লেক্স অ্যাকশন। লেখাপড়াটাকে আমাকে রিফ্লেক্স অ্যাকশনে পরিণত করতে হবে। দেখা মাত্রই যেন আমি চিনতে পারি, দেখা মাত্রই যেন চিনতে পারি। এটা কী করে তৈরি হবে?
এটা হবে অনলি ফর থ্রু এক্সারসাইজ, অনুশীলন। কোনো শর্টকাট অল্টারনেট রাস্তা নেই, সহজ সরল কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই। কেউ যদি বলে আমাকে সহজ রাস্তা বলে দিন, অনেকেই বাজারে বই পাওয়া যায় অঙ্ক সহজ রাস্তায় করা যায় না, যায় না। ওই একটা দুটো অঙ্ক করা যাবে, যখনই তার তুমি স্কিম থেকে বেরিয়ে গিয়ে তোমাকে অল্টারনেট একটা দিয়ে দেবে, আর ওটা করা যাবে। সুতরাং আমাকে বারবার অনুশীলন করতে হবে, শিখতে হবে। যে জায়গাটা আমি পারবো না সেটাকে আমাকে ছেড়ে দিতে হবে, প্রয়োজন সেটাকে আমাকে ছেড়ে দিতে হবে। সেটাকে ছেড়ে দিয়ে পরে যে জায়গায় আছি, কারণ 100 তো পাওয়ার দরকার নেই, পারবো না সময় করতে। তা আমার টার্গেটটা থাকবে আমি 100 যেন করতে পারি, এটা আমার টার্গেট থাকবে। কতটা পারফেকশন হলো, কতটা আমি ওর নিয়ার পৌঁছাতে পারলাম। প্লেটো একটা কথা বলেছিল, এ সম্পর্কে আমি বলবো। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে একটা কথা বলেছিল, আইডিয়াল ফর্মের এই যে টার্গেটটা বলছি, ইয়ারস্টিক মানদণ্ডের সম্পর্কে, যে আমি 100 পাবো না, কিন্তু 100-র জন্য ওটা আমার লক্ষ্য, ওখানে আমাকে পৌঁছাতে হবে। আমি প্রথমবারে পারলাম না, দ্বিতীয়বারে পারলাম না, তৃতীয়বারে পারলাম না, আমি বারবার চেষ্টা করে যাবো, কিন্তু আমার 100টা টার্গেট থাকে, কেউ পারবে না। প্লেটো বলছে যে আইডিয়ালের কথা বলতে গিয়ে, যে হোয়াট ইজ আইডিয়াল, আদর্শ কি, আইডিয়াল ফর্ম অ্যান্ড অবজেক্ট, কোনো একটা বস্তুর কোনটাকে বলবো আইডিয়াল ফর্ম। কারণ আইডিয়ালটা হচ্ছে একটা রিলেটিভ কনসেপ্ট, আমার কাছে যে আইডিয়াল তোমার কাছে তো আইডিয়াল নাও হতে পারে। বলছি ধরো উদাহরণ দিচ্ছে তিনি, যে এইখানে একটা নারী মূর্তির ছবি একজন ছবি এঁকে দিল, খুব সুন্দরী ছবি, যে তারপরে তলাটায় লিখে দিল বাস্তবে এই ছবিটি কিন্তু দেখতে কোথাও পাবে না। তখন তাকে প্রশ্ন করা হচ্ছে, তাহলে এই ছবিটার মূল্য কি, ফর ইজ দ্য ভ্যালু অফ দিস পিকচার। যা বাস্তবে আমি দেখতে পাবো না, তাহলে এটা আমি কি জন্য ছবিটা আঁকলেন আপনি, ফর ইজ দ্য ভ্যালু অফ দিস অবজেক্ট, এটা কি মূল্য আমার কাছে। বললো ইট উইল অ্যাক্ট এজ এ ইয়ারস্টিক অফ মাই পারফরম্যান্স, এটা আমি কত বাস্তবে যত নারী মূর্তি আমি দেখব, তাদের সৌন্দর্য আমি মাপবো কি করে, এইটার কাছাকাছি কে কতটা গেছে, ততটা শেষ কত সুন্দরী। ইট উইল অ্যাক্ট এজ এ ইয়ারস্টিক ফর মেজারিং দি বিউটিনেস অফ এ কাইন্ড অফ লেডি। এইটা তেমনি আমাকে চেষ্টা করতে হবে 100 পৌঁছাবার চেষ্টাটা করতে, এটা হচ্ছে আইডিয়াল ফর্ম। তখন তোমার কনফিডেন্স বাড়বে। প্রথমবারে যদি আমি 50 করলাম, দ্বিতীয়বারে 60, তৃতীয়বারে 70, তারপরে বাড়ছি 1, 1, 2, 3 করে, নিরন্তর চেষ্টা করি যে জায়গাগুলো আছে। এরপরে হচ্ছে এটা বুঝলাম যেটা আমাকে করতে হবে, সোর্স অফ নলেজ। আর বর্তমান দিন হচ্ছে যে এজ অফ ইনফরমেশন। গুগলে যা ইনফরমেশন আমরা পাই সেটা কেউ না কেউ আপলোড করেছে, সেই জন্যে সোর্স অফ অথেন্টিসিটিটা দেখতে হবে। তুমি কোথা থেকে পড়ছো, সেই বই যিনি লিখেছেন সেই লেখাটা ঠিক আছে কিনা। সেই জন্যে আমি যে পাঠ্য বইগুলো সিলেক্ট করব সেগুলো খুব অথেন্টিক বই হতে হবে। সেখানে যা লেখা থাকবে, অঙ্ক হোক, বাংলা হোক, বিজ্ঞান হোক, ইংরেজি হোক, চাইল্ড সাইকোলজি, বিশেষ করে পরিবেশ বিজ্ঞান হোক, যা ইনফরমেশন আমি জানবো তা যেন আমার সঠিক আমি জানতে পারি। আমার যদি সোর্সটা দূষিত হয়, নদী থেকে যদি জল আনি, সবাই নদী থেকে জল আনছি কল থেকে, একজনের বোতলটা নোংরা, আরেকজনের বোতলটা বিশুদ্ধ, তার কন্টেন্টটাও ভালো হতে হবে, আর যেটা দিয়ে বহন করছি সেটাও ভালো হতে হবে। যে কারণে আমরা বলি যে যেখান থেকে নলেজটা আমি নিচ্ছি সেই নলেজের সোর্সটা যেন আমার পিওর হয়, অথেন্টিক হয়। যে অঙ্কের আমরা কেন বলি কেসিনাগের বই পড়তে, ইংরেজি কেন রায়ান মার্টিন পড়তে বলি, বাজারে তো অনেক বই আছে, ছোটি বই গ্রামার বললে একদিনে শেখানো যায় না, এরকম বাজার থেকে অনেক বই পাওয়া যায়। আমরা কেন বলি রায়ান মার্টিন পড়বে, ভালো ভালো ইংলিশের বই আছে, গ্রামারের বই, সেই জায়গা বইগুলোকে দেখতে হবে এবং নির্দিষ্ট জায়গা পড়তে হবে।
আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। সবচেয়ে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। বাংলায় এত মাত্রা আছে, অক্ষর আছে, ইংরেজি তত নেই। আকার একার ওকার করে বাংলা একদম ভারী, অথচ বাংলা আমাদের কাছে সহজ। তা আমি যদি বাংলা শিখতে পারি, হোয়াই নট ইংলিশ? ইংলিশ আরও সহজ লাগবে, তোমরা পড়বে, আমি তোমাদের আশ্বস্ত করছি। ইংরেজির 30 নম্বর থেকে এখানে যারা আমি মুখ দেখছি সবাই পাবে 25-এর উপর। আমার হাতে বহু ছেলে তৈরি, আমি ইংলিশের লোক, আমি ইংলিশের লোক, আমি ইংলিশ জানি না খুব একটা, কিন্তু আমার কনফিডেন্স আছে। এবং আমি ছেলেদের উপরে খুব বিশ্বাস করি। যে ছেলে কিছুই জানতো না ইংলিশে, ইংলিশে ভালো পারফরমেন্স করেছে কম্পিটিটিভ পরীক্ষায়, সেন্ট্রাল গভর্নমেন্টের ওই সিজিএল বলে, ডব্লিউবিসিএস বলে, ভালো ভালো পরীক্ষায় তারা ভালো ফল করেছে। অতি সাধারণ অর্ডিনারি স্টুডেন্ট আমার হাতে তৈরি হয়েছে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু চাই আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস হারিয়ে ফেললে বিপদ। তোমার দেখতে পাবে, তোমার মনে হবে 6 লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছে। আমি একটি ছেলের কথা জানি, সিজিএলে 8 কোটি ছেলে পরীক্ষা দিয়েছে। প্রথমে যদি কেউ শোনে 8 কোটি মানে তো চাকরি হবে না, মাত্র 200 ছেলে চাকরি হবে। তো আমি তো তার কোনাটুকু মাত্র, অত ওই সমুদ্রের তলে যেন আমি এইটুকু পাবো না। ওটা দেখা চলবে কতজন আছে, কে আছে, আমার চারপাশে কেউ নেই, আমি একা। আই এম দ্য বেস্ট ম্যান। এই ফিলোসফিটা তোমার মধ্যে জাগরিত করতে হবে, এই দর্শনটা জাগরিত করতে হবে। মনে হতে পারে যে এগুলো আদর্শমূলক কথা, বাস্তবের সঙ্গে যোগ নেই, কিন্তু এটাই বাস্তব। এই কথাটিই বাস্তব যে আমাকে এটার মুখোমুখি হতে হবে, এর কোনো রাস্তা নেই। এটা হওয়ার জন্যে আমাকে সরিয়ে এগিয়ে যেতে হবে। সেই সরিয়ে এগিয়ে যাওয়ার প্রথম সোপানটা হচ্ছে যে আমার মধ্যে নলেজ আহরণ করতে হবে, সত্যকে উদ্ঘাটিত করতে হবে। উইদাউট অ্যাকুয়ারিং নলেজ ইউ ক্যান নট সাকসিড। তুমি সাফল্য লাভ করতে পারবে না। যে নলেজ আগে কি ছিল, বই নির্ভরশীল, যার হাতে বেশি বই থাকতো, শিক্ষকমুখী হতো, সেই ছেলে সাকসেস লাভ করতো। এখন তো সোর্স অফ ইনফরমেশনের অনেক রুটস আছে, যার জন্য সবাইকার কাছে অনেক ইনফরমেশন আসছে, ভালো মন্দ বিভিন্ন রকমের ইনফরমেশন আসছে। তার মধ্যে ঝাড়াই বাছাই করে তোমাকে সঠিক গাইডেন্সের মধ্য দিয়ে ঠিক জায়গাগুলো যেতে হবে। এবং এটা তৈরি হল, যদি তুমি তৈরি হও, আমার মনে হয় সাকসেস হওয়ার খুব একটা মানে জটিল না। চেষ্টা করলে পারবে সবাই। কারণ এখনকার ছেলেমেয়েরা, আগে যারা প্রাইমারির চাকরিতে আসতো, আজ থেকে 30-40 বছর 50 বছর আগে, তারও আগে আমার বাবারা যখন চাকরি করেছে প্রাইমারিতে 4 পাস, মাইনর পাস পড়া, তারা প্রাইমারি স্কুল শিক্ষক ছিল। তারপরে হয়তো ম্যাট্রিকুলেশন, এখন গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডক্টরেট ছেলেগুলো সব পরীক্ষা দিচ্ছে। সুতরাং এখানে মেধার তো কোনো অভাব নেই, আর মেধাতে কোনো ঘাটতি নেই। সমস্যাটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড স্ক্যারসিটির যে ভারসাম্য, সেখানে একটা সমস্যা আছে। কিন্তু সেই সমস্যা আমাদের দেখার দরকার নেই। আমাকে আমার মতো কাজ করে যেতে হবে, আমাকে আমার মতো কাজ করে যেতে। এবং আমি কন্টেন্টের ভিতরে খুব একটা এখন যাব না। তোমরা যারা কোয়ালিফাইড স্টুডেন্ট সবাই নিজের নিজের জায়গায় ভালো ভালো, হয়তো আমি জানি না কার কী রেজাল্ট, অনেকেই ভালো ভালো রেজাল্ট করা, কেউ পোস্ট গ্রাজুয়েট, কেউ অনার্স আছে, কেউ আরও অন্য কোনো ডিসিপ্লিনের আছে। সবাই বিএড করেছো, কারো বিএড আছে, চাইল্ড সাইকোলজিও জানো। শুধু আমাকে ঝাড়াই বাছাই করে পুরোনো দিনের প্রশ্ন দেখতে হবে, কী ধরনের প্রশ্ন পড়ছে, ওর রুট স্টার্ট স্টাইল। এবং শুধুমাত্র ডিএডের কোশ্চেন দেখলে চলবে না, আবার ট্রেডের যে কোশ্চেন হচ্ছে সেখানেও দেখবো আমি, অন্যান্য স্টেটের ট্রেডের কোশ্চেন, সেই কোশ্চেনগুলো দেখবো। যেখানেই কোশ্চেন পাবো সব কোশ্চেন আমি করার চেষ্টা করি। তাতে আমি বুঝতে পারবো যে আমার কতটা ঘাটতি আছে। যেখানেই ঘাটতি আমি সময় নিয়ে নেবো সেখানে। প্রতিদিন এটা করার দরকার নেই। এক সপ্তাহ আমি প্রিপারেশান নেবো, সপ্তাহের শেষে পরীক্ষা নেবো নিজেই। সবসময় পরীক্ষাটা নিজের পরীক্ষা নিজে নেবে বাড়িতে। ছেলের তৈরি হওয়ার বড় পদ্ধতি হচ্ছে, যেমন আমরা বলি কোশ্চেনটা নিজে করবে।
কী কোশ্চেন হতে পারে, আগে কোশ্চেন তৈরি করো তো নিজে। আমরা কলেজে ছেলেদের বলি যে যে চ্যাপ্টারটা আমরা পড়ালাম তোমরা কোশ্চেন তৈরি করো নিজেরা, উত্তরটা পরে বলবে, তারপর নিজেরাই করো, নিজেরাই পরীক্ষা দাও, বই দেখে লেখো, উত্তরটা তৈরি করা, তারপরে মুখস্থরা পড়ে। এই কাজটা নিজেরা করো, আমার মনে হয় ফল ভালো হবে। প্রাইমারির সাইকোলজিতে ভালো করে একটু দেখবে, এই কারণে আমরা বলি, কারণ প্রাইমারি টিচারের চাকরিটা কি জানো তো? ভাইবা তো এই প্রশ্নগুলো পরবর্তীকালে করবে, এগুলো করে। কারণ প্রাইমারিটা হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থার ফাউন্ডেশন, ভিত্তি। বাড়িতে যদি তোমার বাড়িটার ভিতটা দুর্বল হয়ে যায়, বাড়িটা টলমল করে পড়ে যেতে পারে। সেই জন্য লোকে বড় বড় রড দিয়ে তলটা শক্ত করে। প্রাইমারিটা হচ্ছে খুব মানে ভিত্তি বলা যায়, আমরা খুব শক্তের জায়গা, এবং এখানে টিচার হওয়া খুব কঠিন কাজ। কলেজে যারা আমরা পড়াই, আমরা এরকম ছেলেদের সামনে বলে দিয়ে বাড়ি চলে যাই, প্রাইমারি দিতে চলবে না। 2, কলেজে যারা পড়ে, উচ্চশিক্ষায় যারা পড়ে, তারা শিখে আসে কিছু না কিছু, তারপর একটা শিখাচ্ছি, তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে। আর প্রাইমারির ছেলেটা কি, যে ছেলেটা ক্লাস 3-তে ভর্তি হবে, তার ব্রেনটা ফাঁকা, সেই ছেলেটা কিছুই জানে না, না জানে অক্ষর, না জানে কোনো শব্দ, না জানে কিছুই জানে না। কি করে তুমি শিখাবে 1, 2 কাকে বলে? এইগুলো সম্পর্কে প্রশ্ন করতে হবে। দেখবে আমরা আগেকার দিনে ছেলেদের নামটা পড়ানো হতো, মাস্টারমশাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, ছেলেরা লাইন দিয়ে সব বলতো। হোয়াট ইজ দ্য রোল অফ নামতা? যদি প্রশ্ন করি ভাইবা তোমাদের, যে নামতাটা জেনে লাভটা কি, এর প্রয়োগটা কি, কোথায় কোথায় 4টা প্রয়োগের উদাহরণ দাও। এই ধরনের প্রশ্ন থাকতে পারে। সেই জন্যে আমার কথা হচ্ছে যে সিলেবাস দেখে যে বিষয়গুলি আছে সেগুলোর উপরে নিজেরা আগে তৈরি হও, তার জন্য স্টাডি মেটেরিয়াল জোগাড় করো, পড়ো, নিজের জায়গাগুলো করে নিজেদেরকে তৈরি করো। আমার মনে হয় ফল ভালো হবে। এটুকু বলে আমি তোমাদের আগাম শুভেচ্ছা কামনা করি, শুভকামনা করি যে তোমরা পরীক্ষার কোথায় ডেট ফেট হয়েছে কি আমি জানি না, যদি হয়, এবং শুধু এই পরীক্ষা দেওয়া নয়, তোমরা সিটেটটাও দেবে, তাতে কোশ্চেনের ধরন জানতে পারবে, ইত্যাদিগুলো, মানে সব ধরনের পরীক্ষার জন্য তৈরি হতে হবে। সিটেট পরীক্ষাটাও দেবে, কারণ তাতে অল ইন্ডিয়া কম্পিটিশনটা বুঝতে পারবে যে আমার লেভেলটা কীরকম হচ্ছে। এইটুকু বললে তোমাদের আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বলা শেষ করছি। স্যার তার জীবনের কিছু মূল্যবান অভিজ্ঞতা এবং তিনি কিছু মূল্যবান কথা আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন, যেগুলো দ্বারা আমরা কিন্তু যদি মনে রাখতে পারি এবং আমাদের আগামী জীবনে যদি সেগুলোকে পাথর করে তুলতে পারি, আমি নিশ্চিত যে এখানে উপস্থিত সকল যে যারা প্রাইমারির জন্য বলছি এবং যারা প্রাইমারি দিচ্ছেন সকলের পক্ষে এটা ভীষণ উপকারী হবে। স্যার আমাদেরকে বেশ কিছু রণকৌশল বলেছেন, সেগুলো যদি আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই তাহলে এটাই বলতে হয়। স্যার যেটা বললেন, প্র্যাকটিস ইজ দ্য আলটিমেট সলিউশন। আপনারা প্রিপারেশন তো নিচ্ছেন অবশ্যই, প্রস্তুতি কতটা হয়েছে সেটা যতটা প্রভাব তার থেকেও বড় কথা হচ্ছে আপনারা প্র্যাকটিস করে যাবেন। দ্বিতীয়ত, এটা কোনো শর্টকাট হয় না, সহজ কখনোই আরাম করে কোনো কিছুই লাভ করা যায় না। নিরন্তর প্রচেষ্টা একসাথে পৌঁছানো, একবারে 100 টার্গেট করবেন না। যখন ব্যাটসম্যান খেলতে যাবে সে কখনো 100 টার্গেট নিয়ে নামে না, ধীরে ধীরে 100 দিকে পৌঁছায়। আপনারা আপনাদের প্রিপারেশন থেকে সেই আলটিমেট জায়গাতে নিয়ে যান। স্যার তো বললেন প্রাইমারি এক্সামকে যতটা টাফ, তার থেকেও বড় কথা হলো যে এই শিক্ষক হওয়ার দক্ষতা, আপনারা সেই নিজেদের দক্ষতাটা গড়ে তুলুন, অবশ্যই নিজেদের বলুন। আমি আশা রাখছি স্যার যে মন্ত্র আমাদেরকে দিয়ে গেলেন, এখানে আমরা সকল যারা উপস্থিত আছি আমরা সকলে ভীষণ উপকৃত হলাম স্যারের এই মূল্যবান বক্তৃতা।